ঢুকলাম, ঢুকে আমি দেখলাম যে মেয়েটা পঞ্চম শ্রেণীর ছাত্রী এবং সে ধর্ষিত হয়েছে এবং 4 থেকে 5 জন। এটা হলো কে বলেছে, মানে তার বাবা বলেছে। কিভাবে বলেছে? যে মেয়ে নাকি হাত দিয়ে দেখাইছে যে 5 জন। এটা হলো ওনাকে নাকি ডাক্তাররা বলেছে, ঢাকা মেডিকেলের ডাক্তাররা বলেছে। তো এরকম ব্যাপারটা হলো যে রাতে যখন নাইট গাড়ি আসতেছিল, নৈশ গাড়ি আসতেছিল, তখন তারা পথের উপরে কুকুর ভেবে বারবার হর্ন বাজাচ্ছিল এবং হেডলাইট পড়েছে, অত কিছু বোঝাও যায় না। ইও ছিল শীতকাল, কুয়াশাও পড়ছিল রাস্তায়, আফসা আফসা। তখন ড্রাইভার বলল যে হর্ন দিচ্ছি সরে না, একটু দেখে আসতো, কুকুরটাকে সরে আয়। তো হেল্পার নিজে চলে গেছে নিচে, নিচে চলে গিয়ে দেখে যে ওইটা কুকুর তো না, একটা জীবন্ত মানুষ, মানে একটা মেয়ে। তখন সে দৌড়ে এসে ড্রাইভারকে বললো যে স্যার একটা মেয়ে এখানে। হ্যাঁ, ওরা তো বলে ওস্তাদ ড্রাইভার, একটা মেয়ে। বলছে বাইচা আছে নাকি? কয় তা তো জানি না। তো ড্রাইভার নিচে নামছে, সুপারভাইজার নামছে, আর 2-1 জন পাবলিকও নামছে। তো নেমে ওইখানে ধরে দেখে যে এখনো তার মানে আছে, মানে হার্ট চলতেছে, মানে জীবিত। তখন ওই লোকগুলা পার্শ্ববর্তী হাসপাতালে মেয়েটাকে রেখে তারা কিন্তু বাস নিয়ে চলে যায়। তো পাশের হাসপাতাল যখন দেখছে যে মেয়েটার মুমূর্ষ অবস্থা, তখন তাকে ঢাকা মেডিকেল কলেজে ট্রান্সফার করে দেয়। হ্যাঁ, ঢাকা মেডিকেল কলেজ থেকে তারপরে যা কিছু হয়েছে ওইখান থেকে। তো জিনিসটা আমার কাছে আসে, আমি সেই ঢাকা মেডিকেল কলেজের রিপোর্ট সব কিছুই আমি যাই, রিপোর্ট সংগ্রহ করার জন্য দৌড়াদৌড়ি করি। এখন রিপোর্ট আমাকে ভিকটিম সেন্টার থেকে আমাকে কিন্তু ইচ্ছা করলে সে 2-1 দিন পরে আমাকে রিপোর্টটা দিতে পারে, কিন্তু অযথাই আমাকে ঘোরাচ্ছে, আজকে না কালকে, কালকে না পরশু ঘোরাচ্ছে। পুলিশের আমি থানায় যাই, আশুলিয়া থানার আন্ডার ওইটা। তো আশুলিয়া থানায় যাই, তো আশুলিয়া থানা ওরা বলতেছে যে আসার আগে তো আমরা কিছু বলতে পারতেছি না, পোস্টমর্টম এই ধরে যে রিপোর্ট আসার আগে আমরা তো অ্যাকচুয়ালি ধর্ষণ হয়েছে কিনা এগুলো তার সাথে কিছু বলতে পারতেছি না। এদিকে মেয়েটা মুমূর্ষ আছে। তো যাই হোক, এক সময় আমি মোটামুটি মেয়েটার সেন্স চলে আসছে, 6-7 দিন পর সেন্স চলে আসছে। এখন ডাক্তারের সাথে আমি কথা বলেছি, ডাক্তার আমাকে পরিষ্কার বলেছে যে হ্যাঁ ধর্ষণের আছে আলামত, এবং ডিএনএ হলো যে একাধিক ব্যক্তির পাওয়া গেছে, বীর্য। তো স্বাভাবিক কারণে এটা গ্যাং রেপ, কারণ মেয়েটা তো হাত এরকম করছিল, তাহলে এটা এরকম। পরে আমরা কিন্তু এই মামলাটাকে করলাম এবং মেডিকেল রিপোর্টও চলে আসছে। চলে আসার পরে আমরা এই আদালতে একটা কিছু হয়ে মানে ওয়ারেন্ট ইস্যু হলো। মেয়েটার সেন্স আসে, মেয়েটার কাছে জানতে চাইছে কারা, জানতে চাইছে, আর মেয়েটা নাম বলছে, ওই এলাকার 5 জন ছেলের নাম বলছে। তো এর মধ্যে মনে করেন 3 জন গ্রেপ্ট হয়েছে। এখন আমরাও ওইখানে গেছি, আমি নিজে, যেহেতু আমি নিজে মানব অধিকার তরফ থেকে কাজগুলো করতেছি, আমি নিজে গেছি ওখানে। আদালতে যখন আসামিকে দাঁড়া করালাম, মেয়ের বাবা বলল যে না এরা না, এই 3 জন না, কিন্তু পুলিশ আমাকে বলছে যে এরাই 3 জন। এবং মেয়ের দেওয়া তথ্য মতে আমি নিজে অনুসন্ধান করে দেখছি যে এই ঠিকানা অ্যাড্রেস অনুযায়ী এরাই, কিন্তু মেয়ের বাবা না করতেছে। ইভেন মেয়েকে যখন আদালতে আনা হলো, মেয়েও সরাসরি না করে দিল যে এরা না। কাহিনী কি? কিন্তু আমার এটা পিচ আমি ছাড়লাম না। পরবর্তীতে হঠাৎ করে আমাকে দেখি যে একজন অ্যাডভোকেট আমাকে ডাকতেছে, সরকার মানে উনি সরকারি এপিপি, আমি নাম বলবো না এখন, এপিপি উনি আমাকে ডাকতেছে যে এদিকে আসো। গেলাম, ওনার রুমে নিয়ে গেছে, আমাকে নিয়ে বলছে যে তুমি আর এটার বিষয়ে হাঁটাহাঁটি করো না, এটা আসলে রেফই হয় নাই। আমি বলছি কি বলেন রেফ হয় নাই? মুমূর্ষ অবস্থা, রেফ না হলে একটা মানুষ মুমূর্ষ থাকে, আর মুমূর্ষ অবস্থা ছিল। কয় না, আমি মেডিকেল রিপোর্ট সংগ্রহ করছি। আমি দেখি আপনার মেডিকেল রিপোর্ট। উনি মেডিকেল রিপোর্টে দেখা গেছে যে মেডিকেল রিপোর্টে আছে যে এটা প্রমাণিত, মানে প্রমাণ পাওয়া যায় না, গ্যাং রেফের কোনো মানে রেফের কোনো প্রমাণ পাওয়া যায় না। আমি পুলিশ রিপোর্ট দেখলাম, পুলিশ লিখছে যে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।
পুলিশ এই রিপোর্টটা। আমি থানায় যোগাযোগ করলাম, যে ভাই আমাদের কিছু করার নেই। বলে তখন আমি আবার যোগাযোগ করলাম, এরপর আমাকে দেখি যে আমাকে আশুলিয়া দেওয়া হলো, আমাকে হুমকি দেওয়া হলো যে আর এটা নিয়ে বার্গেনিং করবেন না, কারণ মেয়েরা মাইনে নিছে, মেয়ের বাবা মাইনে নিছে, গার্ডিয়ান মাইনে নিছে, তা আপনি এটা করেন কেন? পুলিশও আমাকে বললো যে আপনার আর এগুলা করার দরকার নাই, আপনি চলে যান। কারণ কাগজপত্রে মেডিকেল রিপোর্টে আছে যে ধর্ষণ হয় নাই, কোনো আলামত পাওয়া যায় নাই। পুলিশের রিপোর্টে আছে যে ধর্ষণের চেষ্টা করেছে, হ্যাঁ, তো দোষিত হয় নাই। তা আপনি একা একা চিল্লালে তো আর হবে না। মেয়েও বলতেছে যে আমি এখন মেয়েও বলে যে দোষিত না। তো এই হলো আমাদের বাংলাদেশের অবস্থা। এই কারণে আমি বলছি যে আমাদের চরিত্র আগে চেঞ্জ করতে হবে। পরে আমি কিন্তু এটার পিছনে লেগেই ছিলাম। পরে দেখি যে হুমকি দেওয়া হলো ওই ফ্যামিলিতে, ওই ফ্যামিলিটা ছিল গরিব পরিবার, তাদেরকে যথেষ্ট হুমকি দেওয়া হয়েছে এবং তারা ছিল আশুলিয়ার সবচেয়ে প্রভাবশালী ফ্যামিলি, জন পরিবার। তো বুঝানি আমি কোন জায়গার কথা বলছি, সবচেয়ে প্রভাবশালী পরিবার ছিল। এবং তাদের হুমকিতে ওরা পরে নিউজিল্যান্ডে চলে গেছে এবং টাকা পয়সা দেওয়া হয়েছে ওদেরকে, 5 লাখ টাকা দিয়ে এটাকে ধামাচাপা দিচ্ছে। যার কারণে পুলিশে থানায়ও টাকা দিছে, আদালতেও টাকা দিছে তারা। ইভেন ডাক্তার পোস্টমর্টম যে যেখান থেকে ডিএনএ টেস্ট হয় সেখানেও টাকা টোকা দিচ্ছে। মানে সব জায়গায় তারা টাকা দিয়ে ম্যানেজ করছে। এই হলো ঘটনাটা।